আমরা বড় একটা আযাব থেকে মুক্ত হয়েছি, আরেকটা আযাব যেন চেপে না বসে। সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে? তরুণদেরকে। আপনি তো হুজুরে বাঙালি, একটা জিগির তুলে দিলে ওইটার পিছনে দৌড়ান। নেতা বানাবেন তরুণদেরকে না মুত্তাকিদেরকে? হ্যাঁ, তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এখন সব দায়িত্ব তরুণদেরকে দেওয়াও। তরুণকে জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু। কি বলা হয়? 7 বছরের পর থেকে বালেগ হবার আগ পর্যন্ত বলা হয় বালক। 15 বছর পর থেকে সে বালেগ। 18 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কিশোর। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ। 30 থেকে 45 বছর বয়স পর্যন্ত যুবক। 45 পর থেকে 55 পর্যন্ত প্রৌঢ়। এটা কি? অর্থাৎ যুবকের উপরে 55 পর থেকে বার্ধক্য। কথা বলেন। এখন যারা সাইকোলজিস্ট পৃথিবীতে, তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইডও আছে, কিছু নেগেটিভ সাইড আছে। প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা, তারা কুইক ডিসিশন নিতে পারে না। 2, তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ, যে কোনো বিষয়ে মনোযোগ থাকে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 মিনিটের অর্ধেক। 30 সেকেন্ডের পর তারা মনোযোগ আরেক দিকে নিয়ে যায়। এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক বেশি। সারাদিনই ঘষাঘষি করতে হয়, এটা দেখলো, এরপর আরেকটা, এরপর আরেকটা, ফেসবুক, টিকটক, এইটা সেটা, এই ঘষাঘষির মধ্যে দিন গেল। তার কারণ তারা কোথাও মনোযোগ বসাতে পারে না। মনোযোগ স্থির থাকে তাদের কত সেকেন্ড? 30 সেকেন্ড। এটা একটা সমস্যা না? 3 নাম্বার হচ্ছে তরুণদের মধ্যে আবেগ থাকে প্রবল, বিবেক থাকে কম। কিন্তু সকল আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই। কিন্তু রিয়াসাত 2 প্রকার, একটা রিয়াসাত ফিদ দ্বীন আর একটা রিয়াসাত ফিদ দুনিয়া। একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া, আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। দোনো নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক, কিন্তু নেতৃত্ব দিবে কারা? যুবক কিংবা প্রবীণ। কথা বুঝতে পারছেন? দেখুন, বিপ্লবী কাজগুলো তরুণরা করছে, কিন্তু নেতৃত্ব দিছে কারা? যুবকরা, প্রবীণরা। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন এই উপমহাদেশে। প্রথম তিনি দখল করেছিলেন দেবুল বন্দর। ওই দেবুল বন্দরের বর্তমান নাম করাচি। তারপর করাচি থেকে সমুদ্র পার হয়ে চলে এসেছিলেন তিনি সোমনাথে, এটা বম্বেতে। কোথায়? সোমনাথে। উনি এসে প্রথম আঘাত করলেন পত্তলিকদের উপর। বয়স ছিল মাত্র 17। আমাদের দেশে আমাদের দাড়িমুছ গজাইছে কত সালে আমরা লিখে রাখি নাই, তবে 16-17 বছর বয়স। ওনার যখন দাড়িমুছ গজাইছে তখন তিনি বিজয়ের কেতন উড়াই দিয়েছেন উপমহাদেশে। সুবহানাল্লাহ। কিন্তু ওনার পক্ষে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সুযোগ হয় নাই। উনি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ওনাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল বাগদাদে, ইরাকে, এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিলেন কারা? সুলতান মাহমুদ গজনবী, ইমাম মোহাম্মদ ঘোরি এবং কুতুবউদ্দিন আইবেক। তারা এসে এই ভারত মহাদেশে রাজনৈতিক নেতৃত্ব দিলেন। তাহলে বোঝা যাচ্ছে বিজয়ের কেতন উড়িয়ে দিবে তরুণরা, আর সেই বিজয়কে হাতিয়ার করে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে প্রবীণদেরকে। কথাটা কেন বললাম? যে এখন বলা হচ্ছে তরুণদের নেতৃত্ব, তো যে মানুষগুলোর দাড়ি পাকছে, মোষ পেকে গেছে, এই লোকগুলোকে বাদ দিলে এটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যেন মুত্তাকিদের নেতা বানান। আপনি বলবেন সবাই নেতা হব কেমনে? আপনি কি চিন্তা করে দেখেন নাই আপনার পরিবারের আপনি নেতা? কথা বলেন। যদি আপনার স্ত্রী সতী সাধ্বী হয়, আপনার ছেলে মেয়েগুলো দিনদার হয়, তো ওই পরিবারের নেতা না আপনি? কথা বলেন।
তা আপনি মুত্তাকিদের নেতা হইলেন না? আপনার স্ত্রী যদি নামাজি হয়, পর্দানসীন হয়, হালাল খায়, আপনার হুকুম মানে, সন্তানগুলো যদি নামাজি হয়, শরীয়ত মোতাবেক চলে, ওরা মুত্তাকি না? আর আপনি যে ওদের পারিবারিক নেতৃত্ব দিচ্ছেন, আপনি নেতা না? এটাও একটা অর্থ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি মুত্তাকিদের জন্য আমাদেরকে কি বানাও? নেতা বানাও, ইমাম বানাও। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখুন, প্রত্যেক ব্যক্তি যদি ভালো হয় আর তার নেতৃত্বে প্রত্যেক ভালো মানুষের নেতৃত্বে পরিবারগুলো যদি ভালো হয়, সমাজ ভালো হয়ে যাবে। ঠিক না? কয়েকজন মানুষ মিলে একটা পরিবার, অসংখ্য পরিবার মিলে একটা সমাজ, আর সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র। ঠিক কিনা? তাহলে আমরা প্রতিটি মানুষ যদি ভালো হই আর প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব পালন করে পরিবারগুলো ঠিক করতে পারি, তাহলে আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে। সমাজ অনেক বড় জিনিস, রাষ্ট্রের চেয়েও সমাজের শক্তি বেশি। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ হচ্ছে রাষ্ট্র থেকেও বড়, শক্তিশালী। দেখেন আপনি পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, ঠিক না? আমরা কিন্তু আলাদা হয়ে আছি বর্ডার দিয়ে। কি দিয়ে? কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ড চিন্তা করি, মুসলিম বিশ্ব চিন্তা করি, তখন আর বর্ডারের কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আসুন আমরা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ঠিক করি। আমরা মুত্তাকিগণ, মুত্তাকিদেরকে নেতা বানাই, আমাদের মুক্তি হবে, আমরা সফলতা লাভ করব। এবং যে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন, জালেম মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন, আপনারা এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সুখী, সমৃদ্ধ, সফল রাষ্ট্রে পরিণত করতে পারবেন। বাকি কথা সময় হলে আবার বলবো। কোনো অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এই কথাটা মনে প্রাণে গেঁথে নিতে হবে। এখন যারা দায়িত্ব আছে তাদেরকে ওটা বুঝতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। মালয়েশিয়া একটা বিশাল রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে অনেক বড়, এটা জানেন? কথা বলেন। গরিব দেশ না ধনী? ধনী দেশ। এই আমি গত সপ্তাহতেই সফর করে এসেছি, 2টা প্রোগ্রাম করে এসেছি। অবাক হয়ে গেলাম, আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে। কোথায় নিচে দেশকে? বড় বড় টাওয়ার, বুঝলেন? আমি যে হোটেলটা ছিলাম 5 স্টার হোটেল, এটি 50 তলার উপরে। ওটা মালয়েশিয়ার প্রথম টাইম স্কোয়ার, প্রথম 5 স্টার হোটেল। অসংখ্য বিল্ডিং, হাই রাইজ, টলেস্ট বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। আর আপনি ফ্লাইওভার, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। আর আমাদেরকে কত বোকা বানানো হইতো যে আমরা এই করেছি সেই করেছি। আসলে আমাদের দেশের লোক তো বিদেশ সফর করে না, এজন্য এদেরকে বোকা বানানো হইতো। বিদেশ সফর করলে বোঝা যেত আমরা কতটুকু উন্নয়ন করেছিলাম চুরি চামারি আর দুর্নীতি করে। বুঝেন নাই? আরে ভাই, 16 বছরে যে এসএসসি পাস করে এটা ক্রেডিট, ঠিক কিনা? 16 বছর চলে, খুব ভালো। 18 বছরে মোটামুটি চলে, 20 বছরে তাও চলে। কিন্তু 32 বছর বয়সে কেউ জিপিএ 5 পেয়ে এসএসসি পাস করছে, কি লাভ? কথা বলেন। তা আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা কোথায় গেছে দেখো? থাইল্যান্ড। কথা বলেন। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে ভিয়েতনাম, ওরা কোথায় গেছে দেখো? আমাদের কয়েক বছর আগে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, তারা কোথায় গেছে উন্নয়ন করে? ওই হিসেবে আমাদেরটা কি হলো? সময়ের হিসেবে তো কিছুই না, বলেন। মালয়েশিয়ার পাশে প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর, এত প্রতাপশালী একটা রাষ্ট্র মালয়েশিয়া। মালয়েশিয়ার পানি ছাড়া সিঙ্গাপুরের মানুষ চলতে পারে না, কারণ সিঙ্গাপুর চারিদিকে সমুদ্র। মিঠা পানিটা আসে কোত্থেকে? মালয়েশিয়া থেকে। কোনদিন তারা সিঙ্গাপুরের উপর প্রভাব বিস্তার করছে? কারণ মুসলিমদের চরিত্রই হচ্ছে মানুষের উপকার, অপকার নয়। ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র, শক্তিশালী, তার কাছে হচ্ছে শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া কি শ্রীলঙ্কাতে অযাচিত হস্তক্ষেপ করে? কথা বলেন। প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করে? আমেরিকা কত বড় রাষ্ট্র, তার পাশে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো, একটা গরিব দেশ।
আমেরিকা কখনোই মেক্সিকোর উপর অযাচিত হস্তক্ষেপ করে না, তো ভারত কেন দাদাগিরি করবে? আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে। আমার দেশে ইলিশ ছাড়া ওদের পূজা হয় না। প্রতি বছর তারা বাংলাদেশ থেকে $6 বিলিয়ন চাকরি বাকরি করে পয়সা নিয়ে যাচ্ছে। ওদেরকে আমাদের দরকার নেই, আমাদেরকে ওদের দরকার। তো দাদাগিরি করে কেন? আর দাদাগিরি চলবে না। বাংলাদেশকে সমীহ করে চলতে হবে। যারা ভারতের দালালি করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে। ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে মুখ দেখাবে না, পিঠ দেখাবে। এটা যেন মনে থাকে আমাদের। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।